দর্শক, ঘূর্ণিঝড় চিত্রাঙের ফলে আমনের উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে সরকারি কর্তৃপক্ষ। তবে ফসলের যেটুকু ক্ষতি হয়েছে আগামী রবি এবং বোরো মৌসুমে তা পুষিয়ে নিতে নানা উদ্যোগ রয়েছে তাদের। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে এটিএন নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ঘূর্ণিঝড় চিত্রাং এবং সামনের দিনে ফসল উৎপাদনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফেরদৌস রহমান। গত 24 অক্টোবর সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় চিত্রাঙের অগ্রভাগ আঘাত করে দেশের উপকূলে। রাত 9টার দিকে ভোলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূলে উঠে আসে চিত্রাং ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি। তার কয়েক ঘন্টার মধ্যেই পুরো ঝড়টি উঠে আসে স্থলভাগে। উপকূলীয় এলাকাবাসী সকলকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। চিত্রাং থেকে রক্ষা করতে দেশের প্রায় 10 লক্ষ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে কমপক্ষে 35 জন মারা যান এবং 10,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের কারণে রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভারী বর্ষণ দেখা দেয়। গত 31 অক্টোবর কৃষি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঘূর্ণিঝড়ে দেশের 31 জেলার 10,200 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের 347 কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 1.5 লাখ কৃষক। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আমন ধান 5,600 হেক্টর, সবজি 2,800 হেক্টর এবং পান বরজ 88 হেক্টর। তবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পান বরজের। এর পরিমাণ প্রায় 162 কোটি টাকা। এর আগে সিলেট সহ 18 জেলায় বন্যায় ফসল সহ ক্ষয়ক্ষতি হয়েছিল 87,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, বারবার প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি খাদ্য নিরাপত্তাতেও প্রভাব ফেলছে। এই ধরনের ঘটনা এটা এখন কিন্তু আর অপ্রত্যাশিত বলা যাবে না, কারণ আমাদের যে বিভিন্ন অ্যানালাইসিস আমরা করে দেখছি ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুগুলি, প্যারামিটার ডাটা থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে পড়বে, প্রতিনিয়তই পড়বে। বিশেষজ্ঞরা মনে করেন, এসব দুর্যোগের ফলে কৃষিতে আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। 1 থেকে 2 মিলিয়ন টন আমাদের খাদ্য গুদামে রাখতে হবে, সরকারি গুদামে। কাজে যেহেতু আমাদের যুগপথভাবে এই ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, সেই জন্য আমাদেরকে একটা আধুনিক খাদ্য গুদাম ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে আমরা অন্তত 2 থেকে 3 বছর খাবার ওই গুদামে রেখে দিতে হবে। একটা সুবিধা হলো আধুনিক গুদাম ব্যবস্থাপনা, এখানে কোনো পেস্টিসাইডের প্রয়োজন। ইতিমধ্যেই দেশের অনেক অঞ্চলে শুরু হয়েছে আমন ধান কাটা। সরকারি তথ্য বলছে, এবার সারা দেশে যে 60 লক্ষ মেট্রিক টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, ঝড়ে তা কিছুটা কমলেও লক্ষ্যমাত্রা পূরণে ততটা বাধা হবে না। আগামী রবি মৌসুমে কৃষকদের বীজ এবং উপকরণ সহায়তা বাড়ানোর কথা বলছে সরকার। এছাড়া বোরো ধানের উৎপাদন যাতে ব্যাহত না হয় তার দিকেও বিশেষ নজর রাখার কথা বলছেন তারা। দর্শক, কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। এ পর্যায়ে আমাদের থাকছে কৃষি জিজ্ঞাসা। দর্শক, আজকে কৃষি জিজ্ঞাসা আমরা একটু বিশেষভাবে সাজিয়েছি। আমরা অতিথি হিসেবে পেয়েছি কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ সাইদুল ইসলামকে। আজকে তার সঙ্গে আমরা দেশের সার্বিক কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলবো। জনাব সাইদুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত, এবং সেই সাথে যারা দর্শক শ্রোতা রয়েছেন এই মুহূর্তে তাদের সকলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব সাইদুল ইসলাম, বিশ্বব্যাপী এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে খাদ্য নিরাপত্তা নিয়ে, বিশেষ করে কৃষি নিয়ে।
তো বাংলাদেশে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্য উৎপাদন বাড়ানো এবং সেটাতেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন কৃষি মন্ত্রণালয়। এখন আসলে এই যে উদ্যোগটাকে এগিয়ে নিতে আপনারা কিভাবে কাজটাকে শুরু করেছেন এবং কতটুকু এগোলো কাজটা? আপনি জানেন যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের আমাদের ম্যান্ডেট হচ্ছে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য এটি নিশ্চিত করা, এবং একই পাশাপাশি আমাদের যে বৈশ্বিক ম্যান্ডেট রয়েছে যেটি হচ্ছে SDG 2030, সেটারও অন্যতম লক্ষ্য কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে SDG 2, সেটার লক্ষ্য হচ্ছে যে আমাদের উৎপাদনশীলতা দ্বিগুণ করা এবং আমাদের লোয়ার যে 40% আমাদের পিপল রয়েছে তার বেশিরভাগই কৃষক, তাদের আয় দ্বিগুণ করা। এটি হচ্ছে আমাদের প্রধান টার্গেট। আমরা অনেকগুলো কৌশল নিয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিচ্ছি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার। প্রথমত আমাদের যে সকল জাতগুলো রয়েছে, ধান বা অন্য ফসলের যত জাত রয়েছে, সেইগুলো আমাদের নতুন নতুন যে সকল জাত আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেই জাত এবং প্রযুক্তিগুলো এখনও যেগুলো পুরো কৃষকের কাছে যায়নি, নিতে পারিনি আমরা, সেইগুলোকে নিয়ে যাওয়া এবং বর্তমান প্রযুক্তি এবং জাতের স্থলাভিষিক্ত করা, যাতে করে উৎপাদন আমরা বাড়াতে সক্ষম হই। আমি উদাহরণ দিতে পারি, আমাদের যেমন বোরো সিজন সামনে আসছে, এই বোরো সিজনে আমাদের প্রধান যে ভ্যারাইটি, মেগা ভ্যারাইটি, সেটি হচ্ছে বৃধান 28 এবং 29। বৃধান 28, 29 10 বছর আগের জাত এবং এগুলো ডিজেনারেশন হচ্ছে, আপনি জানেন উৎপাদনশীলতা কমে যায়, রোগবালায় বিভিন্ন আক্রান্ত হয় এবং এটি স্বাভাবিক গতি প্রক্রিয়া। সেটার কারণে আমাদের এখন বৈজ্ঞানিকরা যে জাতগুলো আবিষ্কার করেছেন, বৃধান 89, 92 বা বঙ্গবন্ধু 100 ধান যেটি আমরা বলছি, সেই ধানগুলোর উৎপাদনশীলতা 9 টনের কাছাকাছি, আর বৃধান 27 বা 28 বা 29-এর সেটি হচ্ছে 6 টন। সুতরাং 1.5 গুণ ক্ষমতা সম্পন্ন জাত আমরা কিন্তু এখন আছে। তো আমরা দ্রুত ওই জাতগুলোকে দিয়ে এগুলো রিপ্লেস করা, যাতে করে আমরা একই ফসল উৎপাদন করব, একই জমিতে ধানই উৎপাদন করব, কিন্তু ধানের উৎপাদনশীলতা বেড়ে যাবে। কারণ আপনি জানেন যে আমাদের ধান হচ্ছে আমাদের প্রধান খাদ্য শস্য। সুতরাং ধানের উৎপাদন কিছুতেই আমাদের কমানোর কোনো সুযোগ নেই, কারণ প্রতিনিয়ত আমাদের জমি কমে যাচ্ছে, ফসলি জমি বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে, পাশাপাশি আমাদের জনসংখ্যা বাড়ছে। এই কারণে আমাদের ধানের উৎপাদন না কমিয়ে আমাদের অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানো। আমদানি নির্ভর আমাদের অনেক শস্য রয়েছে, যেমন তেল জাতীয় ফসল একসময় আমরা আমাদের নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করতে পারতাম। কালক্রমে এখন আমরা আমাদের আমদানি নির্ভরতা এতটা বেড়ে গেছে যে আমরা প্রায় 90% আমরা আমদানি করতে হয় এবং এখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যায়। এবং এই যে বৈশ্বিক পরিস্থিতি যদি বর্তমান যে অবস্থা আছে বা সামনে যদি আরও খারাপের দিকে যায়, তাহলে এটার আমদানি মূল্য অনেক বেড়ে যাবে এই সবগুলো। কারণ আমরা এই ফসলগুলো নিজেরা যাতে উৎপাদন করতে পারি, যেমন ডাল উৎপাদন, যেমন মশলা জাতীয় ফসল উৎপাদন, এই ফসলগুলো আমরা করতে চাই। তো এটি আমাদের যে শস্য বিন্যাস রয়েছে, যেমন ধরেন সামনে এখন বোরো আসবে, তার মাঝখানে রবি শস্য আছে, আমন চলছে এখন, আমনের শেষে অনেক জায়গা আমাদের পতিত থাকে। এই পতিত এবং এই আমন, পতিত এবং বোরো এর মাঝে যে জায়গাটি আছে, আমরা এখানে একটা নতুন ফসল দিতে চাই। এটার জন্য আমাদের উন্নত মানের যেগুলো স্বল্পকালীন সময়ে হয়ে থাকে এরকম জাত দিচ্ছি, যাতে ফলন না কমে, উৎপাদনে কোনো ব্যাঘাত না করে আমরা একটি বাড়তি ফসল আমরা নিতে পারি। এইভাবে আমরা যাচ্ছি এবং সামগ্রিকভাবে আমরা একটি পরিকল্পিত কৃষির দিকে আসলে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে। এবং আমাদের সামনে যে বলা হচ্ছে যে বৈশ্বিকভাবে যে দুর্ভিক্ষ হতে পারে, অনেক দেশ খাদ্য ঘাটতি হতে পারে, সেই প্রেক্ষিতে মাথায় রেখেই আমরা ভাবছি। আমাদের যে পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমাদের দেশে আমরা কোনো খাদ্য ঘাটতি হবে না, ইনশাল্লাহ আমরা বলতে পারি। বিশেষ করে দানা জাতীয় খাদ্য, আমাদের ধানের কোনো সমস্যা নেই এবং অন্যান্য ফসলগুলোতেও আমরা উৎপাদন বৃদ্ধি করতে চাচ্ছি। রিসেন্টলি একটা ঘূর্ণিঝড় হয়ে গেল আমাদের উপর দিয়ে, যদিও ক্ষয়ক্ষতির প্রভাব 31টা জেলার উপর দিয়ে গিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণও করে ফেলেছেন ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়, ডিএই তারা করে ফেলেছে। তো তারপরেও সেই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নিতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগটা কি রয়েছে এবং কৃষকদেরকে সহায়তা দেওয়ার কি চেষ্টা আছে এখানে? যতটা আশঙ্কা করেছিলাম আল্লাহর রহমতে আমাদের ততটা ক্ষতি হয়নি। আরও একটা কারণ হচ্ছে, আপনি আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়েই তো এটি মূলত গেছে, ওখানে আমাদের ট্র্যাডিশনালি আমনটা একটু ডিলে হয়, অধিকাংশই ফুল হওয়ার আগের স্তরে ছিল, যেটাতে আমাদের খুব বেশি সমস্যার কারণ নেই। তবুও আমরা দেখেছি যে আমাদের 960 হেক্টরের উপরে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রায় 5,400 হেক্টরে বা 5,500 হেক্টরের মতো আমাদের আংশিক সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেটার কারণে আমাদের প্রায় 20,000 মেট্রিক টন খাদ্যশস্য কমে যেতে পারে টোটাল উৎপাদনের, এবং 350 কোটি টাকার মতো প্রায় আর্থিক ক্ষতি হবে। তবে আমাদের যে মূল লক্ষ্য ছিল এবছরের আমন উৎপাদনের, আপনি জানেন যে আমন উৎপাদনের সিজনের শুরুতেই আমাদের কিন্তু বৃষ্টিপাতের একটি সমস্যা আমরা দেখছিলাম। এক হচ্ছে যে বৃষ্টিপাত খুব কম পরিমাণে ছিল এবং যখন প্রয়োজন সেটি ছিল না, এবং সেটা আমাদের অনেকে চাষের জন্য আবার খুব আশঙ্কা অবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের ক্যাবিনেট নির্দেশনা দিয়েছে যে আমাদের সবগুলো সেচ যন্ত্র যাতে চালু করা হয়ে যায় এবং এটি বিদ্যুতের তাদের জন্য নিরবচ্ছিন্ন রাখার জন্য রাত 12টার পর থেকে এটি বিদ্যুৎ যাতে সংযোগ দেওয়া যায়, এবং 24 ঘন্টার মধ্যে আমরা সেচ যন্ত্রগুলো চালু করতে পেরেছিলাম। ফলে চিত্রাঙ্গে যে ক্ষতি আমাদের হয়েছে সেটি সামগ্রিক যে উৎপাদনে আমাদের যে লক্ষ্য ছিল 59 লক্ষ, তো এখানে 5,000 হেক্টর বাদ দিলেও আমাদের কিন্তু আপনার 59,17,000 হেক্টর আমাদের থাকবে, এবং সেটি আমাদের মোট যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা থেকে আমাদের সেই পরিমাণ আমরা পাবো, এতে কোনো কম হবে না। এখন এটার ক্ষতি যাতে, তবু তো ক্ষতি আছে কৃষকদের, পুষিয়ে নেওয়ার জন্য আমরা এবছর বোরোটাকে এবং রবি শস্যকে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছি। 10টি রবি শস্য, এর ভিতরে তেল জাতীয়, ডাল জাতীয়, মশলা জাতীয়, শাকসবজি, এগুলো মিলে তাদের আমরা বীজ এবং সারের সহযোগিতা দিচ্ছি, এবং সব মিলিয়ে 43 লক্ষেরও উপরে কৃষককে আমরা সহায়তা দিচ্ছি, যাতে আমাদের আগামীর যে অধিক উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলো আমরা অর্জন করতে সক্ষম হই। জনাব সাইদুল ইসলাম, একটা বিষয় বলা হয় যে আপনারা কৃষকদের উপকরণ সহায়তা দিচ্ছেন, তার মধ্যে বিশেষ করে সার। তো আমরা এই আমন সিজনের আগে দেখেছি একটু সংকট, সার নিয়ে অনেক জায়গায় কৃত্রিম সংকটও বলা যায় যে তৈরি হয়েছে, এবং কৃষকরা উদ্বিগ্ন। সামনে যে বড় হারভেস্ট সিজনটা আসছে, এতে সারই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সামনে যাতে নিরবিচ্ছিন্নভাবে কৃষক সময় মতো সারটা পায়, সেই বিষয়ে কি উদ্যোগ রয়েছে কৃষি মন্ত্রণালয়ের? এই বৈশ্বিক পরিস্থিতিতে আমরা শুরুতেই খুব সতর্ক ছিলাম, আমাদের উৎপাদন ব্যবস্থা এবং সরবরাহ ব্যবস্থা যেন ঠিক থাকে। আমাদের 27 লক্ষ টন ইউরিয়া লাগে, এবং আমাদের সব মিলিয়ে 56 লক্ষ টন সার লাগে। আমরা যে সকল দেশ থেকে আমরা সার আনতে পারি সেই সকল দেশের আগে থেকেই আমরা যোগাযোগ করেছিলাম। উদাহরণ দেই, আমরা এমওপি সার কানাডা থেকে 1.5 লক্ষ টন আনতাম। আমরা কিন্তু আগে থেকে তাদের সাথে যোগাযোগ করাই, কারণ রাশিয়া থেকেও আমরা আনি। রাশিয়ার স্যাংশন থাকার কারণে আমরা কানাডা 1.5 লক্ষের জায়গায় 5.5 লক্ষ টন আনছি, আগে থেকেই আমরা ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি। ফলে এই আমাদের কূটনৈতিক আমাদের মিশনগুলো কাজ করেছে, আমাদের যে সমস্ত দূতাবাসগুলো রয়েছে তারাও কাজ করেছেন। সব মিলিয়ে আমাদের যে সরবরাহ ব্যবস্থা আছে, এটি আমরা গত বছরের যে মজুদ ছিল তার চেয়েও মজুদ বেশি আছে। যে কথাটি আপনি বললেন যে আমন সিজনে এক ধরনের কৃত্রিম সংকট, এটি অ্যাবসলিউটলি কৃত্রিম সংকট। এবং এর আগের বছরে যে সার মাঠে সরবরাহ করা হয়েছে, এই বছরে তার চেয়ে 90,000 মেট্রিক টন বেশি সার দেওয়া হয়েছে। সারের কোনোভাবেই আমাদের কোনো ধরনের সরবরাহ এবং মজুদের কোনো রকম ঘাটতি নেই, এবং কোনো সংকটের প্রশ্নই ওঠে না। তো যান্ত্রিক কৃষিকে খুবই সহযোগিতা আপনারা দিচ্ছেন, এবং যান্ত্রিক কৃষিকে এগিয়ে নেওয়ার কথা বলছেন। তো কৃষি যন্ত্রগুলো আমদানি নির্ভর, এবং কিছু কোম্পানি আছে যারা আমদানি করে। তো তাদের তারা বলছে যে এখন ডলার সংকটের কারণে তাদের আমদানিতে এলসি যে খোলার ব্যাপারটি, সেটিতে তারা একটু অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো সেই বিষয়টা আসলে দেখা, বা সেই বিষয়টা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ আছে কিনা? সামনে ইরিত সিজন আসছে, ইরিতে সবচেয়ে বেশি কৃষি যন্ত্র লাগে আমাদের। অনেক যন্ত্র যেগুলো আমাদের দেশে উৎপাদন হয়, কিন্তু বড় বড় যে সকল যন্ত্র যেমন কম্বাইন হারভেস্টার সহ, এগুলো আমাদের বিদেশ থেকে আনতে হয়। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের যারা আছেন আমদানিকারক, তাদেরকে আমরা সর্বত সহযোগিতা করছি, তারা যাতে করে এই যন্ত্রগুলো নিয়ে আসতে পারেন। বেসরকারি উদ্যোক্তারা যারা আছেন তাদেরকে জন্য আমরা যাতে এটি দেয়া হয়, আমাদের অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এটা যাতে এই অনেকটা ডলারের যে অবস্থা, মূল্যের, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক একটি মূল্যে ব্যাংকগুলোকে দেয়, আবার বাজার যে দরটি ওনারা যারা বেসরকারি উদ্যোক্তা বা অন্যদের কাছে যেটি বিক্রি করেন তার দর একটু বেশি।
তো আমরা যাতে করে আমাদের আমদানিকারকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে আমরা সার্বক্ষণিকভাবে যোগাযোগ করছি, মনিটর করছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ও এটি করেন। আমি আশা করছি না যে এরকম কোনো সমস্যা তারা না পড়েন। আমরা এটি আমাদের অর্থ বিভাগকেও এটি জানিয়ে রেখেছি এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন সকলে অবহিত আছেন। আর কোথাও সমস্যা হলে আমরা তখন তাদের সাথে যোগাযোগ করে এটি সমাধানের চেষ্টা করছি। ডলারের এক একজনের কাছে এক এক রেট, সেটা তাদেরকে কিছুটা হলেও একটু চাপে ফেলছে। সেই জায়গাটা যাতে ইজি করা যায়, এটা কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ আছে কিনা? যে কৃষি মন্ত্রণালয় যেটি বললাম যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, আমাদের যারা অর্থ সংশ্লিষ্ট যারা আছেন তারা, এবং প্রয়োজনে আমরা সংশ্লিষ্ট ব্যাংকের সাথেও কথা বলি। অনেক সময় ওই ব্যাংকে হয়তো তাৎক্ষণিকভাবে ওই পরিমাণ অর্থ দেওয়ার ক্ষেত্রে তাদের আরও তো অন্যান্য ক্লায়েন্ট আছে, তো সেক্ষেত্রে আমরা আমাদের মন্ত্রণালয়গুলোর সহযোগিতা নেই এবং বাংলাদেশ ব্যাংকও সহযোগিতা করেন, আমরা তাদেরকে সহায়তা করছি। আমাদের অভ্যন্তরীণভাবে কিছু যন্ত্র হয় যেটা আমাদের দেশের উপযোগী করে তৈরি করা হয়, সেই জায়গাটাতে গুরুত্ব দিচ্ছে কিনা কৃষি? আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের এই যে কৃষি যন্ত্র যেগুলো দিচ্ছি, এগুলো অনেকগুলো যন্ত্র কিন্তু বাংলাদেশের তৈরি। আমাদের যে কৃষি উদ্যোক্তারা আছে আমাদের নিজস্ব প্রযুক্তির তৈরি, এর অনেকগুলো আবার আমাদের যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠান রয়েছে তাদের যে প্রকৌশল আমাদের অংশ রয়েছে, তারা অনেকগুলোর তৈরি করেছেন, প্যাটেন্ট করেছেন। যেমন সিডার বা অন্যান্য ওই যে মেজ উইডার, এগুলো কিন্তু নিজের তৈরি। এবং আপনি জানেন যে আমাদের অনেক এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আলিম ইন্ডাস্ট্রিজ, পাওয়ার টিলার থেকে শুরু করে তারা এটা করেন। আবেদিন, তারপরে আমাদের চুয়াডাঙ্গায়, আমাদের বগুড়া অঞ্চলে অনেক ফাউন্ড্রি অনেকগুলো তৈরি হয়েছে। আমাদের উদ্যোক্তা, আমাদের যা মানুষ আছে স্থানীয়, তারা কিন্তু অনেক বেশি ইনোভেটিভ, অনেক বেশি উদ্যমী এবং তারা তৈরি করছেন এবং ওনাদেরকে আমরা সহযোগিতা করছি সব রকম। আমরা মনে করি এর মাধ্যমে যেইভাবে একসময় আমাদের পুরো যন্ত্রগুলো বিদেশ থেকে আনতে হতো, আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন কৃষি যন্ত্রপাতি উৎপাদনের, তারা অনেক যন্ত্র নিজেরা করছেন। ক্রমান্বয়ে একসময় আমাদের সকল যন্ত্র আমাদের দেশেই উৎপাদিত হবে। কৃষকদের ধান চাল সংগ্রহের একটা ব্যাপার থাকে, কৃষি মন্ত্রণালয় নেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ধান চালের যে মূল্যটা নির্ধারণ করা হয়, কৃষকরা অনেক সময় বলেন যে সেই মূল্যটা আসলে তাদের জন্য লাভজনক হয় না। তো সেটাকে রিভিউ করা, বাজার মূল্যের সাথে নিয়ে যাওয়া, কৃষককে লাভজনক জায়গায় পৌঁছে দেওয়া, কি ধরনের উদ্যোগ রয়েছে এবার যেহেতু কৃষকরা একটু মারও খেলেন শুরু থেকে? আমরা দেখেছি যে এবছরে কৃষকদের উৎপাদন খরচ কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এক হচ্ছে তার সারের মূল্য বৃদ্ধি হয়েছে কিছু, সেক্ষেত্রে তার মূল্য বৃদ্ধি হয়েছে। ডিজেল মূল্য বৃদ্ধির কারণে সেখানে মূল্য বৃদ্ধি হয়েছে। শ্রমিকের মূল্য বৃদ্ধি হয়েছে, সেখানে মূল্য বৃদ্ধি হয়েছে। এই সামগ্রিক বিবেচনা করে আমরা কিন্তু উৎপাদন খরচ বের করি যে একজন কৃষক একদম ইন্ডিভিজুয়াল লেভেলে কৃষকের কত উৎপাদন খরচ হয়, সেটি করে আমরা সেটি পরামর্শ দিই। যার সার বিষয়ক যে কমিটি আছে, আমাদের খাদ্য পরিধারণ কমিটি, এই কমিটি যারা মূল্য নির্ধারণ করে দেন সহ অন্যান্য সামগ্রিক বিষয়টি খাদ্য পরিস্থিতি নিয়ে যারা এটি করেন, তো সেখানে আমরা এটি উপস্থাপন করেছি এবং দেখেছি, এবং যে মূল্যটা আমরা নির্ধারণ করে দেখেছি যে এটি উৎপাদন খরচ এবং তার তুলনায় কিন্তু সংগ্রহ মূল্যটা এবারকে জাস্টিফাই করা হয়েছে। আমরা এটি মনে করছি যে এটি ঠিক আছে। এখন এটি ধরেন আমরা একক কৃষকের জন্য, কিন্তু সংগ্রহটা বেশিরভাগ আসে আমাদের খুবই ক্ষুদ্র প্রান্তিক কৃষকের কাছ থেকে আসে না, একটু মাঝারি এবং বড় কৃষকের কাছ থেকে আসে। এবং আপনি জানেন যে যখন আমরা তো ধরেন 1 কেজি উৎপাদনের খরচ কত এটি বের করি, তার মূল্য নির্ধারণ করি, কিন্তু যখন আপনি অনেক বেশি উৎপাদন করবেন তার উৎপাদন খরচ কিন্তু কমে আসবে। সেই কারণে এই যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে, বড় এবং মাঝারি কৃষক তারাই দেন এবং তাদের জন্য এটি লাভজনক থাকে। আচ্ছা, আমরা সর্বশেষ প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে 2041 সালে আমরা বলছি আমরা উন্নত দেশে যাব। সেই উন্নত দেশের নেতৃত্বে কৃষি কতটুকু ভূমিকা রাখবে এবং সামনের দিনের কৃষি কেমন দেখতে চান আপনি? এই মুহূর্তে আমাদের কাছে যে জাতগুলো আছে আমরা মাঠে পাচ্ছি, সেগুলো 10 টনের উপরের জাত পাচ্ছি, ইনশাল্লাহ ফলন দিচ্ছে। আমরা কিছুদিন আগে ফিলিপিন্সে আমরা দেখেছি, সেখানে 15 টনের উপরে জাত আছে। সুতরাং আমি মনে করি যে জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তি, এই যে গবেষণা, নতুন নতুন ইনোভেশন, সেগুলোই আমাদের এই সমস্যার সমাধান করবে। আগামীর কৃষি হবে জ্ঞান প্রযুক্তি ভিত্তিক কৃষি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হবে, যেখানে ইন্টারনেট অফ থিংসের ব্যবহার হবে, যেখানে ন্যানো প্রযুক্তির ব্যবহার হবে, যেখানে প্রিসিশন এগ্রিকালচার হবে।
যন্ত্র বলে দেবে যে ঠিক কতটুকু সার দিতে হবে, কতটুকু ময়েশ্চার তার থাকতে হবে, এবং না থাকলে সাথে সাথে আবার অটোমেটিক চালু হয়ে যাবে। সেই পদ্ধতিতে কৃষি হচ্ছে আগামীর কৃষি, যেটা 2041 সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটাতে কৃষি অগ্রণী ভূমিকা রাখবে। জনাব সাইদুল ইসলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে যারা দর্শক শ্রোতা আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ সাইদুল ইসলামের সঙ্গে। তার কাছে আমরা বাংলাদেশের কৃষি পরিস্থিতি এবং আগামীর কৃষির অনেক বিস্তারিত জানতে পারলাম। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব এ সপ্তাহের কৃষি আবহাওয়া বার্তা। এ সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা হ্রাসের প্রবণতা অব্যাহত থাকবে, সাগর শান্ত থাকবে। এই আবহাওয়ায় আমন ধান কাটার আগে জমির পানি নিষ্কাশন করুন, শীতকালীন সবজিতে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করুন, গবাদি পশুকে কৃমিনাশক দিতে পারেন, মাছের পুকুরে কম পরিমাণ খাবার দিন। এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো চাষবাসের খবর নিয়ে।